ছাত্রছাত্রী বন্ধুরা, দেখো আজকে একটা নতুন অধ্যায় নিয়ে চলে এলাম। সেটা হলো মাপযোগ ও পরিমাপ। তোমরা বুঝতেই পারছো, প্রশ্নের মান হচ্ছে 1। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব 37টা প্রশ্ন এবং তার উত্তর, যার প্রতিটি মান হলো 1। এর আগে আমরা অধ্যায় 4-এ আমরা যেটা ছিল সেটা আমরা আলোচনা করেছি। মানে শিলা পাথর এগুলো ছিল না, সেই অধ্যায় 4-এ সেখান থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করেছি, 1 নম্বর এবং 2 নম্বরের প্রশ্ন নিয়ে। 3 নম্বরের প্রশ্নটা বাকি আছে, ওটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। 3 নম্বরের প্রশ্নটা আর সেটা যদি না দেখে থাকো, সেই দুটো ভিডিও ওটা দেখে নিও, ঠিক আছে? তোমরা আমি সেই দুটো ভিডিও এই ভিডিওর আই বাটনে বা এই যে ডান দিকে যে আই বাটন থাকে এবং ভিডিওর শেষে ওটা পেয়ে যাবে, ঠিক আছে? আই বাটন বা ভিডিওর শেষে। এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। তাহলে চলো আজকে শুরু করা যাক, ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে যে প্রশ্নটা আছে, দুটো ভৌত রাশির উদাহরণ দাও। এর আগে বলি, এখানে যে প্রশ্নটা মানে এই অধ্যায় থেকে এই যে 37টা প্রশ্ন নিয়েছি, এই 37টা প্রশ্নই করলেই মানে 1 নম্বরের প্রশ্ন এর মধ্যে থেকেই আসবে। যা তোমাকে একদম পুরো 99% গ্যারান্টি দিয়েছি। এবার 1% কেন বাকি রাখছি? এই জন্য বাকি রাখছি যে হয়তো কিছু প্রশ্ন তোমার ঘুরিয়ে আসতে পারে, যে খুব কম 1-2টো বা এরকম প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে। আর হলো মানে 1-2টো প্রশ্ন হয়তো তোমার নতুন লাগতে পারে, আশা করি লাগবেই না, কিন্তু হতেই পারে, ঠিক আছে? সেই জন্যে বলছি, কেননা এই 37টা প্রশ্ন যদি ভালো করে রাখতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষায় মানে এই অধ্যায় থেকে ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? আর 2 নম্বরে যে প্রশ্নগুলো দেবো, 1 নম্বরে তো এটা বলছি। এছাড়া 2 নম্বরে যে প্রশ্নগুলো 2 এবং 3, ওইগুলো সবগুলো করলে তোমার এই অধ্যায় কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে? এই অধ্যায় থেকে আর কোনো ভিডিও আপলোড করা হবে না, কারণ এই অধ্যায়ে এই কটা প্রশ্ন করলেই হবে। 1 নম্বর আর 2 নম্বর দুটো ভিডিও আপলোড করা হবে। 2-3 নম্বরে 2 আর 3 একসঙ্গে আপলোড করা হবে, ঠিক আছে? তোমরা ওই দুটো এই ভিডিওটার সঙ্গে ওই ভিডিওটাও দেখে নেবে। তাহলে দেখো প্রশ্নটা কী আছে, যে দুটো ভৌত রাশির উদাহরণ দাও, ঠিক আছে? প্রথম প্রশ্নটা আছে দুটো ভৌত রাশি। আর যেটা বলছিলাম যে এই 37টা প্রশ্ন বলছিলাম এই কটাই করতে। আর যেটা বলছিলাম যে ঘুরিয়ে প্রশ্ন কেমন হতে পারে, তার একটা নমুনা এই ভিডিও শেষে আমি বলে দেবো, ঠিক আছে? যে ধরনের প্রশ্নগুলো দেখে তোমরা বুঝতে পারবে কেমন ধরনের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে। দেখে নাও, যে দুটো ভৌত রাশির উদাহরণ দাও। কী আছে? ভৌত রাশি কী হতে পারে? দৈর্ঘ্য, ভর, তারপরে সময়। ভৌত রাশি মানে কি? যার পরিমাপ করা যায় যেসব রাশিগুলো, তাই না? এবার যদি পরিমাপ করা যায় না এমন রাশির উদাহরণ দিতে পারে, যেমন ধরো দুঃখ, তারপরে হাসি, কান্না। এগুলো কি পরিমাপ করা যায় যে কতটা কেঁদেছে, ঠিক আছে? কতটা কান্না করেছে, কত রাশি দুঃখ পেয়েছে, সেগুলো কি পরিমাপ করা যায়? পরিমাপ করা যায় না, ঠিক আছে? তাহলে যাদের পরিমাপ করা যায় তাদেরকে আমরা ভৌত রাশি বলি। আর সেরকম রাশি হলো দৈর্ঘ্য, ভর, তারপর ক্ষেত্রফল, সময়, এইসব রাশিগুলো হচ্ছে ভৌত রাশি। এবার হচ্ছে দুটো প্রাথমিক রাশির উদাহরণ দেওয়া। প্রাথমিক রাশি কোনগুলো দেখে নাও। প্রাথমিক রাশি হলো এই যে দৈর্ঘ্য, উপরে যেটা লিখেছিলাম দৈর্ঘ্য, ভর, ওরাও প্রাথমিক রাশি। এছাড়াও আরও যে প্রাথমিক রাশি আসে বলে সেটা আমরা দিয়ে দিচ্ছি সময়, তাপমাত্রা। সময় একটা প্রাথমিক রাশি, তাপমাত্রা হলো প্রাথমিক রাশি। প্রাথমিক রাশি কোনগুলো? যে রাশিগুলো অন্য রাশির উপর নির্ভরশীল নয়, ঠিক আছে? সেইগুলো হচ্ছে প্রাথমিক রাশি। এই অন্য রাশি উপর এইসব রাশিগুলো নির্ভরশীল নয়, তাই মানে অন্য রাশি দিয়ে এই রাশিগুলো গঠিত নয়, শুধু নিজস্ব রাশি দিয়ে গঠিত, তাই এদেরকে বলা হয় প্রাথমিক রাশি, ঠিক আছে? এই যে প্রাথমিক রাশি কাকে বলে, তোমার আছে 8টা কী আছে, লব্ধ রাশি, এগুলো কাকে বলে, এগুলো শর্টস ভিডিওর মধ্যে তোমার দিয়ে দেবো, ওগুলো তোমরা দেখে নিও, ঠিক আছে? শর্টস ভিডিও যারা দেখোনি, মানে বিভিন্ন সংজ্ঞা, আমরা এই চ্যানেলে যেটা শুরু করেছি, শর্টস ভিডিওর মাধ্যমে বিভিন্ন সংজ্ঞা আমরা তুলে ধরছি, ঠিক আছে? বিভিন্ন বিষয়ের সংজ্ঞা, মানে কাকে বলে যেগুলো, সেগুলো দিচ্ছি। তোমরা ওগুলো দেখে নিও, তোমাদের উপকারে আসবে। বইতে হয়তো ভালোভাবে সংজ্ঞা দেওয়া থাকে না, সেই জন্য ওগুলো তোমরা দেখে নেবে।
কোনো নির্দিষ্ট বইতে তো দেওয়া থাকে না সব কিছু, সেই জন্য আমরা ভালো করে বিভিন্ন বই থেকে ঘেঁটে একটা ভালো যেটা এক্স্যাক্ট যে সংখ্যাটা হয় সেটা তোমাদের জন্য তুলে ধরছি। আচ্ছা, এবার পরবর্তী যে প্রশ্নটা দেখো, দুটো লব্ধ রাশির উদাহরণ দাও। সেটা কি? সেটা হচ্ছে দেখো ঘনত্ব ও ক্ষেত্রফল। এটা হলো লব্ধ রাশি। লব্ধ রাশি কাকে বলে? যে রাশিগুলো হচ্ছে প্রাথমিক রাশির উপর নির্ভর করে না। এটা মানে আসল যেটা বুঝতে গেলে যেটুকু প্রয়োজন সেটা বলে দিলাম। আর সংজ্ঞাটা কীভাবে দিতে হয় সেটা ওখানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। ঠিক আছে? তাহলে লব্ধ রাশি এইগুলো, যেমন ঘনত্বটা ওই প্রাথমিক রাশি দিয়ে তৈরি কী করে, যেমন ক্ষেত্রফলটা উদাহরণ দিয়ে বলি। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে দৈর্ঘ্য আর প্রস্থটাও একটা তো দৈর্ঘ্য, তাহলে দুটো দৈর্ঘ্য গুণফল, দৈর্ঘ্যর গুণফল দিয়েই কি ক্ষেত্রফলটা তৈরি হচ্ছে, তারপরে দৈর্ঘ্য দিয়ে তৈরি হচ্ছে, সেই জন্য ক্ষেত্রফলটা হলো একটা লব্ধ রাশি। লব্ধ রাশি হচ্ছে যারা প্রাথমিক রাশির সাহায্য নিয়ে তৈরি হয় আর কি, সেগুলো হচ্ছে লব্ধ রাশি। এবারে দেখো বলেছে ড্যাশ ইজিক্যাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে এটা কী হবে? ড্যাশের জায়গায় হবে আয়তন। আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তার বেগ সমান বলেছে শূন্যস্থান পূরণ করতে হবে, ভাজিতক সময় আছে। তাহলে ওই বেগের ওই যে জায়গায় শূন্যস্থান ওখানে কী হবে? ওখানে হবে দৈর্ঘ্য বা দূরত্ব বলতে পারি। এখানে আমরা বলবো দৈর্ঘ্য, মানে বেগের যে এককটা, বেগটা যেটা তৈরি হয় দৈর্ঘ্য, দূরত্বটা তো দৈর্ঘ্যর দূরত্বটা একটা দৈর্ঘ্য, ঠিক আছে? সেই জন্য এখানে দৈর্ঘ্য বলা হয়েছে। বেগ সমান দৈর্ঘ্য ভাজিতক সময়। এবারে ফুট। ফুট কি একটি রাশি না কোনো রাশির একক? ফুট কি রাশি না কোনো রাশির একক? ফুট হলো, হ্যাঁ, ফুট হচ্ছে রাশি নয়, ঠিক আছে? ফুট রাশি নয়, এটি কোনো রাশির একক। এটা হচ্ছে কোনো রাশির একক, ঠিক আছে? এরকম বলতে পারে যে একটা একক আর রাশি দিয়ে বলতে পারে এটা রাশি না একক, ঠিক আছে? একক আলাদা, রাশি আলাদা। একক ছাড়া পরিমাপের কোনো অর্থ হয় না। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, একক ছাড়া পরিমাপের কোনো অর্থ হয় না, এটা সত্য, ঠিক আছে? এবারে পরবর্তী যে প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা হলো যে দুটি দৈর্ঘ্যের এককের উদাহরণ দাও, দৈর্ঘ্যের এককের উদাহরণ দাও যা ব্যবহার করলে এক একজনের এক এক পরিমাপ হয়, এক একজনের এক এক পরিমাপ হয়, ঠিক আছে? এক এক পরিমাপ, যেমন কি বিঘত, হাত, এটা হচ্ছে দৈর্ঘ্যের একক। এই দুটো একক ব্যবহার করলে এক একজনের এক এক রকম পরিমাপ পাওয়া যায়, তাই তো? আমরা জানি এক বিঘত, কেননা বিভিন্ন মানুষের গড়ন বিভিন্ন, তাদের হাতের গড়ন বিভিন্ন, সেই জন্য এই দুটো একক দিয়ে আমরা যদি পরিমাপ করি তাহলে বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন মাপটা আমরা পাবো, ঠিক আছে? বিঘত আর হাত। এবারে দেখো পরবর্তী প্রশ্ন, এসআই পদ্ধতিতে দুটি মৌলিক এককের উদাহরণ দাও। দুটো মৌলিক এককের উদাহরণ দাও। সেটা হচ্ছে মিটার এবং সেকেন্ড। মৌলিক একক কোনগুলো? যেগুলো প্রাথমিক রাশি তাদের যে একক সেগুলো হচ্ছে মৌলিক একক, মানে এই এককটা অন্য কোনো একক দিয়ে তৈরি নয়, ঠিক আছে? এইটাই মৌলিক এককের এরা। তারপর আরও অনেক আছে, তার মধ্যে দুটো হলো এটাই, মিটার ও সেকেন্ড। এবার পদার্থের পরিমাণের একক কী? পদার্থের পরিমাণের একক হলো মোল, ঠিক আছে? তার পরবর্তী প্রশ্ন, ক্যান্ডেলা কোন রাশির এবং কোন পদ্ধতির একক? কোন রাশির এবং কোন পদ্ধতির একক, ঠিক আছে? কোন পদ্ধতিতে কোন রাশির একক আর কি? ক্যান্ডেলাটা দেখে নাও। ক্যান্ডেলা হলো আলোর তীব্রতার এসআই পদ্ধতির একক, ঠিক আছে? আলোর তীব্রতা যে রাশিটা তার এসআই পদ্ধতির একক হলো ক্যান্ডেলা, ঠিক আছে? এটাই। এবারে পরবর্তী প্রশ্নটা দেখে নেওয়া যাক। এবারে যে প্রশ্নটা আছে দেখো, হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা সিজিএস ও এসআই একক কী? দেখো তড়িৎ প্রবাহ মাত্রা বলতে পারে বা তড়িৎ প্রবাহ শুধু বলতে পারে। তার সিজিএস ও এসআই একক কী? এর উত্তর আমি এখানে দিইনি, এই কারণে এর উত্তর একটা ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি, ঠিক আছে? সেই ভিডিওটার নাম দেখবে যে অল ভৌতবিজ্ঞানের, মানে সমস্ত ভৌতবিজ্ঞানের যে রাশিগুলোর হচ্ছে সিজিএস ও এসআই একক বলে এরকম দুটো ভিডিও আছে। একটা হচ্ছে 5, 6 আর 6, 7 আর 8-এর জন্য, আর একটা আছে 9, 10-এর জন্য। মানে 6, 7, 8-এর যতগুলো রাশি তোমাদেরকে পড়ানো হয় সেই রাশিগুলো তাদের সিজিএস এবং এসআই একক, এবং তার সঙ্গে সঙ্গে তাদের এই এককগুলোর নাম এবং চিহ্ন দুটোই বলে দেওয়া আছে। আর 9, 10-এরও তাই, নাম এবং চিহ্ন দুটোই। এবার তোমরা যেহেতু 6-এ পড়ো, তোমরা ওই যেটা 6-এর ভিডিও ওটা দেখে নেবে, নিলে সেখানে তোমাদের আর আলাদা করে এককগুলো কোন রাশির কোন একক আলাদা করে বিভিন্ন চ্যাপ্টার খুঁজে দেখতে হবে না। মানে ওখানে একেবারে তোমাদের এই 6-এর জন্য যতগুলো রাশি প্রয়োজন জানার, সেই রাশিগুলোর সিজিএস এবং এসআই একক ওখানে দেওয়া আছে, তাদের নাম ও চিহ্ন, তোমরা ওটা দেখে নিও, ঠিক আছে?
আচ্ছা, তার পরবর্তী যেটা আছে তাপমাত্রার সিজিএস একক, সেটাও ওখান থেকে দেখে নেবে। ঠিক আছে, এখানে সেই জন্য দিয়ে নিই। এবার বলেছে পরবর্তী প্রশ্ন দেখো, 1 মিটারের 10 ভাগের 1 ভাগ সমান কত ডেসিমিটার? 1 মিটারের 10 ভাগের 1 ভাগ মানে হচ্ছে 1 ডেসিমিটার। ঠিক আছে, 1 মিটারকে 10 ভাগ করলে মানে 1 মিটারকে 10 ভাগ করলে তার 1 ভাগটাই হবে হচ্ছে 1 ডেসিমিটার। ঠিক আছে, মানে মিটার থেকে ডেসিমিটারে যাও না, মিটার থেকে ডেসিমিটারে গেলে মানে 1 মিটারকে 1 মিটারের 10 ভাগের 1 ভাগ করলে, 1 মিটারকে 10 দিয়ে ভাগ করলে সেটা 10 দিয়ে ভাগ করলে এই 1-এর 10 মিটার, 1 মিটারের 10 ভাগের 1 ভাগটাই হয়ে যাবে 1 ডেসিমিটার। মানে ডেসিমিটার থেকে আমরা যদি মিটারে আসি তখন ভাগ করতে হবে, তাই তো? 1 ডেসিমিটার সমান 1-এর 10 মিটার। এবারে পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, 1 মিটারের 1000 গুণ মানে কত কিলোমিটার? 1 মিটারের 1000 গুণ কত কিলোমিটার? এটা তোমরা সেই মেট্রিক পদ্ধতিতে যেটা করেছো সেই হিসাবে এগুলো তোমরা যদি একটু সেটা বুঝে থাকো সেখানে, তাহলে সেইগুলো যদি না বুঝে থাকো, আমার একটা ভিডিও ম্যাথামেটিক্সের উপরে হচ্ছে একটা চ্যানেল আছে, সেই চ্যানেলে গিয়ে, চ্যানেলটার নাম তোমাদের বলি, সেটা যদি না জেনে থাকো, চ্যানেলটা হচ্ছে এইটাই, দেখে নাও। এটা হচ্ছে সেই চ্যানেল, সেটা হচ্ছে যে লার্ন ম্যাথ হ্যাপিলি। ঠিক আছে, এই চ্যানেলটাতে তোমরা যেতে পারো, গিয়ে এই যে লার্ন ম্যাথ হ্যাপিলি বলে এটা সার্চ করতে পারো, এটা লিখে নিচে যেটা লেখাটা আছে এটা লিখে সার্চ করলে তোমরা চ্যানেলটা পেয়ে যাবে। ঠিক আছে, ওই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো, যে ওই চ্যানেলে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ঠিক আছে, ওই সেখানে ওই মেট্রিক পদ্ধতিতে কীভাবে একটা একক থেকে আর একটা এককে যায়, যেমন কিলোমিটার থেকে মিটার, সেন্টিমিটার থেকে ডেসিমিটার, ডেকামিটার থেকে হেক্টোমিটার, ঠিক আছে, কিলোগ্রাম থেকে গ্রাম, এই রকমভাবে যেগুলো লিটার থেকে মিলিলিটার, ঠিক আছে, কিলোলিটার থেকে হেক্টোলিটার, এইভাবে যে পরিবর্তনগুলো করা কীভাবে করতে হয় সেগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। দেখো এখানে তাহলে কী হবে, 1 মিটারের 1000 গুণ তার মানে কত, 1000 মিটার বলছে। 1000 মিটার মানে তাহলে কত কিলোমিটার? 1000 মিটার মানে হচ্ছে 1 কিলোমিটার, তাই তো? 1000 মিটার থেকে 1 কিলোমিটার, কিলোমিটার থেকে মিটারে যাওয়া, 1000 মিটার মানে হচ্ছে 1 কিলোমিটার। তারপর হচ্ছে দেখো, কত দিয়ে ভাগ করে এসআই পদ্ধতির ছোট একক পাওয়া যায়? কত দিয়ে ভাগ করে আমরা এগুলো পাই? ঠিক আছে, কত দিয়ে ভাগ করে পাই, সেটা হচ্ছে 10 দিয়ে। ওখানে সব কিছু বলা আছে, ওই ভিডিওতে সব কিছু বলা আছে, এই প্রশ্নের উত্তরগুলো তোমরা দিয়ে দিতে পারবে, এখানেই পেয়ে যাচ্ছ। যদি বুঝতে না পারো সেগুলো ওখানে দেখে নিতে পারো। তারপরে কত দিয়ে গুণ করে এসআই পদ্ধতির বড় একক পাওয়া যায়? বড় একক পেতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে, আবার এই ছোটো একক পেতে গেলে 10 দিয়ে ভাগ করে পেতে হবে। যেমন ধরো কিলোমিটার থেকে আমি মিটারে যাব, তখন কিলোমিটারটা হচ্ছে বড় একক, তার সঙ্গে মিটারে যাচ্ছি, ছোটো এককে যাচ্ছি, তখন কী করতে হবে, আমার ভাগ করতে হবে। ঠিক আছে, কিলোমিটার থেকে যখন মিটারে যাব তখন আমাকে ভাগ করতে হবে। 1 কিলোমিটার মানে হচ্ছে, এবারে পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা হচ্ছে যে ভর মাপার যন্ত্রের নাম কি? এটা হলো সাধারণ তুলা যন্ত্র। ভর মাপার যন্ত্রের নাম হলো সাধারণ তুলা যন্ত্র। এবার দেখো বলেছে 100 সেমি সমান কত মিটার? 100 সেমি সমান 1 মিটার। ঠিক আছে, 100 সেমি সমান 1 মিটার। এখানে বড় ও ছোট একক কে? 100 সেমি সমান 1 মিটার, তাহলে বড় ও ছোটো এককটা কে বড় আর কে ছোট? দেখো সেমির 100 গুণ মানে হচ্ছে মিটারের 1 গুণ, তাই তো? মিটারের 1 গুণ হচ্ছে, তাহলে নিশ্চয়ই সেমিটা ছোট আর মিটারটা বড়, তাই তো? মিটারের এক গুণটাই হচ্ছে সেমির 100 গুণের সমান, তাই তো? সেন্টিমিটার 100 গুণের সমান, তাহলে এখানে সেন্টিমিটার ছোট একক, তাহলে বড় এককটা হলো মিটার আর ছোটো এককটা হলো সেন্টিমিটার, সেই মানে হলো সেন্টিমিটার। এবারে একটা বলকে সমতলের উপর রেখে তার দুপাশে, তার দুপাশে দুটো বই রাখা হলো। এবার বই দুটোর মধ্যেকার দূরত্ব স্কেলের সাহায্যে মাপা হলো। এই মাপ হলো বলটির ড্যাশ। এই মাপটা কি? এই মাপ হলো বলটির ব্যাস বা ব্যাসের দৈর্ঘ্য বলতে পারি, ব্যাস বলতে পারি বা ব্যাসের দৈর্ঘ্য। ঠিক আছে, এবার দেখো পরবর্তী যে প্রশ্নটা, যে লিটার কিসের একক? লিটার কিসের একক? তরলের আয়তনের একক, তরল পদার্থের আয়তনের এককটা হলো লিটার। পরবর্তী প্রশ্নটা দেখো, পরবর্তী প্রশ্নটা কি, যে 1 ঘন ডেসিমিটার সমান কত লিটার? সেটা হলো 1 লিটার। 1 ঘন ডেসিমিটার মানে হচ্ছে 1 লিটার। কত ঘন সেন্টিমিটার সমান 1 মিলিলিটার? কত ঘন সেন্টিমিটার সমান 1 মিলিলিটার?
সেটা হচ্ছে 1 ঘন সেন্টিমিটার। 1 ঘন সেন্টিমিটার সমান হচ্ছে 1 মিলিলিটার। ঘন সেন্টিমিটারকে ঘন সেমি বলে, যেমন সেন্টিমিটারকে আমরা সেমি বলে সংক্ষেপে লিখি, তাই এখানে সংক্ষেপে ঘন সেমি লেখা হয়েছে। এবারে সময় মাপা হয় সৌরদিনের সাহায্যে। এটা সত্য না মিথ্যা? হ্যাঁ, সময় মাপা হয় সৌরদিনের সাহায্যে, এটা সত্য। সৌরদিনের সাহায্যে সময় আমরা আগে মাপতাম, ঠিক আছে। তারপরে কি, যে সঠিক ঘড়ির সেকেন্ডের কাঁটা একবার পুরো ঘুরে আসতে কত সময় নেয়? সেকেন্ডের কাঁটা একবার পুরো ঘুরে আসতে সময় নেয় 1 মিনিট, ঠিক আছে। একবার পুরো ঘুরে আসতে সময় নেয় 1 মিনিট, সেকেন্ডের কাঁটা। আর ঘড়ির কোন কাঁটা একবার পুরো ঘুরে আসতে সময় নেয় হচ্ছে 12 ঘন্টা সময় নেয়? সেটা হচ্ছে ঘন্টার কাঁটা। একবার পুরো ঘুরে আসলে, পুরো ঘড়িটা একবার যদি ঘুরে আসে, তাহলে সেটা 12 ঘন্টা সময় নেয় কে? ঘন্টার কাঁটা। এবার তোমাদের কাছে প্রশ্ন হলো, তাহলে যে মিনিটের যে কাঁটাটা আছে সেটা যদি একবার ঘুরে আসে তাহলে কতটা সময় নেবে? তোমরা একটু ভেবে বলো তো দেখি, ঠিক আছে, কমেন্ট করে জানাও। তারপর হচ্ছে পরবর্তী যেটা আছে, সারা বছরের সৌরদিনগুলির যোগফলকে কত দিয়ে ভাগ করে গড় সৌরদিন পাওয়া যায়? কত দিয়ে ভাগ করে গড় সৌরদিন পাওয়া যায়? সেটা হলো 365 দিন হবে না, শুধু 365 দিয়ে ভাগ করে গড় সৌরদিন পাওয়া যায় সারা বছরের সৌরদিনগুলোর যোগফলকে, ঠিক আছে। আর পরবর্তী প্রশ্নগুলো দেখো। পরবর্তী প্রশ্ন যেটা আছে, 1 ঘন্টাকে 60 দিয়ে ভাগ করে পাবো ড্যাশ। 60 দিয়ে ভাগ করে আমরা কি পাবো? 60 দিয়ে ভাগ করে মিনিট পাবো, ঠিক আছে, 1 মিনিট। আর দৌড় প্রতিযোগী দৌড় শেষ করতে কত সময় নিল তা জানতে কোন ধরনের ঘড়ি ব্যবহার করা হয়? সেটা হলো স্টপ ওয়াচ ব্যবহার করে। এমনি ওয়াচগুলো ব্যবহার করা হয় না, স্টপ ওয়াচ ব্যবহার করা হয়। আর সেই স্টপ ওয়াচে কী থাকে সুবিধা, যে যখন আমরা অন করে দেবো তখন 0 থেকে শুরু হবে, চলতে থাকবে, যেখানে আমরা স্টপ করে দেবো সেখানে হচ্ছে তোমার সেই তখন 0 থেকে যতদূর পর্যন্ত গিয়েছে সেটা দেখে আমরা বলে দিতে পারবো এটা কতটা সে কত সময় দৌড়েছে, ঠিক আছে। আবার 0 থেকে আবার টিপে দিলে 0 থেকে সেখান থেকে শুরু হবে। এবার ডিজিটাল স্টপ ওয়াচ, যেটা ডিজিটাল ইলেকট্রনিক ঘড়ি, যেটা সে কত সময় পর্যন্ত মাপতে পারে? কত সময়, মানে ন্যূনতম কত সময় পর্যন্ত সে মাপতে পারে? সেটা হচ্ছে দেখো 0.01 সেকেন্ড পর্যন্ত, মানে 1 সেকেন্ডের 100 ভাগের 1 ভাগ পর্যন্ত সে মাপতে পারে। আর 1 গড় সৌরদিন সমান কত সেকেন্ড? 1 গড় সৌরদিন সমান কত সেকেন্ড দেখে নাও। 1 গড় সৌরদিন মানে হচ্ছে 24 ঘন্টা, ঠিক আছে। সেজন্য আর ওটা 1 গড় সৌরদিন সমান 24 ঘন্টা লিখে নিই, 24 ঘন্টা। আর 24 ঘন্টা মানে কত সেকেন্ড? 24 ঘন্টা, 1 ঘন্টা মানে হলো 3600 সেকেন্ড, মানে 60 × 60, তার সঙ্গে 24 গুণ, তাহলে 24 ঘন্টা মানে হচ্ছে 60 × 60 × 60 সেকেন্ড, মানে হচ্ছে তো এটা কত হয় দেখো, 86,400 সেকেন্ড, ঠিক আছে, 86,400 সেকেন্ড। তাহলে 1 গড় সৌরদিন সমান 86,400 সেকেন্ড। এখানে আমি ডাইরেক্ট লিখে দিতে পারতাম যে 1 গড় সৌরদিন সমান 86,400 সেকেন্ড, কিন্তু তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য এরকম ভেঙে লিখে দিয়েছি, ঠিক আছে। বুঝে গেল? 1 গড় সৌরদিন সমান মনে রাখবে 24 ঘন্টা, আর সেখান থেকে আমরা সেকেন্ডে গিয়েছি, ঠিক আছে। তাহলে 1 গড় সৌরদিন সমান ওই 86,400 সেকেন্ড, ঠিক আছে। এবার তোমরা একটু দেখে নিও তো এই 24 আর 60 দিয়ে গুণ করে ওইটা সঠিক আমরা লিখেছি কি না, ঠিক আছে, তোমরা একটু গুণ করে দেখে নিও। আচ্ছা, এবারে উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় কোন যন্ত্র দিয়ে? উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় সেটা হলো অক্সানোমিটার বা আর্ক অক্সানোমিটার, যে কোনো বলতে পারো, অক্সানোমিটার বলতে পারো বা আর্ক অক্সানোমিটার। তারপর বৃদ্ধির হার সমান শূন্যস্থান পূরণ করো। বৃদ্ধির হার সমান ড্যাশ ভাজিতক সময়। বৃদ্ধির হার সমান বৃদ্ধি ভাজিতক সময়, মানে বৃদ্ধি বাই সময়, ঠিক আছে, এটাই। পরবর্তী যে প্রশ্নটা আছে দেখো, ক্ষেত্রফল যদি বর্গ সেমি হয় তাহলে ড্যাশ শতাব্দী হয়। তাহলে ড্যাশ মানে ক্ষেত্রফলের একক হলো বর্গ সেমি, তাহলে কার একক শতাব্দী হয়? সময়ের একক শতাব্দী হয়, তাই তো, সময় হবে তাহলে এখানে শূন্যস্থানে। এবার উষ্ণতা মাপক যন্ত্রের নাম কি? সেটা হলো থার্মোমিটার। উষ্ণতা মাপা হয় কোন যন্ত্র দিয়ে? থার্মোমিটার দিয়ে। তারপরে হচ্ছে আলোকবর্ষ কোন প্রাকৃতিক রাশির একক? কোন প্রাকৃতিক রাশির একক? এটা হলো দৈর্ঘ্যের একক হলো আলোকবর্ষ, দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যের একক হলো আলোকবর্ষ। কোন রাশির পরিমাপ করতে সেই রাশিরই একটা সুবিধাজনক অংশ দিয়ে পরিমাপ করতে হয়। ওই সুবিধাজনক অংশকে কি বলে? সেটাকে বলে ওই রাশির একক। তাহলে ওই সুবিধাজনক অংশকে কী বলে?
ওই রাশির একক বলা হয়। এই ছিল দেখো আমাদের 37টা প্রশ্ন। আমি বলেছিলাম ভিডিওর শেষে একটা তোমাদের যে ঘুরিয়ে প্রশ্ন কেমন হয় সেটা একটা প্রমাণ দেবো, দেখে নাও। যেমন ধরো তোমাদের এরকম প্রশ্ন করতে পারে, এই প্রশ্নের উত্তর কিন্তু এই ভিডিওতে আমরা দিয়ে দিয়েছি, কিন্তু ঘুরিয়ে এরকম প্রশ্ন করেছে। দেখো প্রশ্ন করেছে যে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে যে রাশির পরিমাপ করা হয় সিজিএস পদ্ধতিতে সেই রাশির একক কী? সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কোন রাশির পরিমাপ করা হয় তো জানো, এখানে বলে দিয়েছে ভিডিওতে। আর সেই রাশির সিজিএস একক কী সেটাও বলে দেওয়া হয়েছে, সেটা বলেছি। আর ওই ভিডিওটা যদি না জানো, ওই ভিডিওটা যে একক সংক্রান্ত যে ভিডিওটা আছে সেটা দেখে নিও, সেখানে সেই রাশির সিজিএস এককটা বলে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে দেখো এই প্রশ্নের উত্তরটা তোমরা কমেন্ট করে তো জানাও, কমেন্ট করে জানাও, যাতে আমি তাহলে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিওটা ভালো করে খুঁটিয়ে দেখেছো এবং সেই উত্তরটা তোমরা পেয়ে গেছো। ঠিক আছে, এই ধরনের ঘুরিয়ে প্রশ্ন তোমাদের করতে পারে। তোমরা যদি এই ভিডিওগুলো দেখে যদি ভালো করে ভিডিওগুলো দেখো তাহলে এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিতে পারবে, না হলে তোমাদের অসুবিধা একটু হতে পারে। ঠিক আছে, তাহলে তোমরা এই উত্তরটা কমেন্ট করে জানাও তো দেখি তোমরা ঠিক বললে কি ভুল বললে, আমি তোমাদের কমেন্টে জানিয়ে দেবো। আচ্ছা, তাহলে আজকের এই পর্যন্ত, পরবর্তী ভিডিওর জন্য। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত, ভালো থেকো।